আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আবার তোমাদের সামনে হাজির হতে পেরেছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরাও ভালো আছো। তো আমরা আমাদের ক্লাস যথানিয়মে শুরু করি। গত দুদিন আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাব বিজ্ঞান ফার্স্ট পার্টের হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে আলোচনা করেছিলাম। কী কী আলোচনা করেছিলাম তোমরা একটু মনে করতে পারবা? আমরা আলোচনা করেছিলাম, আমি তারপর স্মরণ করিয়ে দিচ্ছি। আমি আলোচনা করেছিলাম হিসাব বিজ্ঞান কী, লেনদেন কী এবং লেনদেনগুলো কীভাবে উপস্থাপন করা হয় এটার একটু বিস্তারিত, একটু বিশ্লেষণ আকারে একটু আলোচনা করেছিলাম। আজকে সেই লেনদেনের কিছু প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আমি গত ক্লাসে বলেছিলাম যে লেনদেনগুলোকে আমরা গাণিতিকভাবে উপস্থাপন করতে পারি। সেই গাণিতিক উপস্থাপনটাকে আমরা বলছিলাম হিসাব সমীকরণ। আজকে সেই হিসাব সমীকরণ লেনদেনগুলোকে কীভাবে গাণিতিকভাবে উপস্থাপন করা যায় হিসাব সমীকরণের মাধ্যমে, সেটাই তোমাদের আমি একটু দেখিয়ে দেব। প্লিজ তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। খাতা কলম সামনে থাকলে তোমরা লিখে নাও, তাহলে তোমাদের জন্য ব্যাপারটা খুব সোজা হবে। আমি এটা দেখানোর আগে তোমাদের সাথে একটু শেয়ার করি। হিসাব সমীকরণ বলতে আমি কি বলেছিলাম? গাণিতিক উপস্থাপন। আর গাণিতিক উপস্থাপনটা কি? A = L + OA, তার মানে সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তার মানে সম্পদ যদি 10,000 টাকা হয়, দায় প্লাস মালিকানা সত্ত্ব মিলে 10,000 টাকা হবে। মানে আমি লেনদেনে বলেছিলাম দুটো পক্ষ হবে, এক পক্ষ দেবে এক পক্ষ নেবে। তার মানে দুজনেরই, একজনের 10 বাড়লে আরেকজনের কমবে, আরেকজনের কমলে আরেকজনের বাড়বে, অন্য কিছু বাড়বে। তার মানে দুটো পক্ষই সমান অবস্থানে থাকবে। সেই অবস্থানটুকু দুটো জায়গাটায় এ যেমন হবে, L + OA সেই সমপরিমাণ হবে। সেটাই আমরা উপস্থাপন করব। টেবুলার ছক নামে একটা ছক আছে হিসাব সমীকরণে, যেটা টেবুলার ছক, সেখানে উপস্থাপন করব। কিভাবে উপস্থাপন করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যবসা শিক্ষায় যারা মাধ্যমিক পর্যায়ে পড়েছো তাদের জন্য ব্যাপারটা খুব কঠিন নয়, আর যারা পড়োনি তাদেরকে বলছি এটা তোমাদের জন্য কঠিন নয়। তোমরা কাগজ কলম নিয়ে, খাতা কলম নিয়ে বসো, তোমরা দেখবা ব্যাপারটা খুব সোজা। আমি আবার বলছি, A = L + OA, সম্পদ সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। তাহলে সম্পদ 10,000 হলে দায় ও মালিকানার যোগফল 10,000 হবে। এটাকেই আমি লেনদেনের মাধ্যমে উপস্থাপন করব। লেনদেন মানে কি? বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড। এই কর্মকাণ্ড কি? আর্থিক কর্মকাণ্ড। সেই আর্থিক কর্মকাণ্ডগুলোই হচ্ছে লেনদেন। সেই লেনদেনগুলোকে গাণিতিক উপস্থাপন হচ্ছে হিসাব সমীকরণের মাধ্যমে, এবং সেটাকে আমরা টেবুলার ছকে উপস্থাপন বলি। আমরা সেই টেবুলার ছকে উপস্থাপন করব। তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিছু লেনদেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা একটু ক্লিয়ার হয়ে দেখো। আমি বলেছি জনাব রাজীব 2019 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করে। একজন মানুষ যখন ব্যবসা শুরু করে, কিছু নগদ টাকা, কিছু সম্পত্তি নিয়ে ব্যবসা শুরু করে। এখানে তাই বলেছি রাজীব 2019 সালের 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। জানুয়ারি 3 তারিখে এসে সে কি করেছে? নগদে পণ্য বিক্রয় করেছে 1,40,000 টাকা। নগদে পণ্য বিক্রয় করলো 1,40,000 টাকা। 10 তারিখে আবার অফিস সরঞ্জাম ক্রয় করেছে 1,50,000 টাকা। 1,50,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করেছে। 15 তারিখে পণ্য ক্রয় 80,000 টাকা, ক্রয় করেছে 80,000 টাকা। 18 তারিখে কমিশন পাওয়া গেল 10,000 টাকা, 10,000 টাকার কমিশন। এটা প্রাতিষ্ঠানিক কাজকর্ম, 10,000 টাকা। 23 তারিখে এসে জানুয়ারি 10 তারিখে ব্যানার 2/3 পরিশোধ করা হলো। জানুয়ারি 10 তারিখে এই যে 1,50,000 টাকা ক্রয় করেছে অফিস সরঞ্জাম, এটা তো বাকিতে, কিন্তু নগদ কথাটা বলা নাই, সেহেতু বাকিতে ক্রয়। যদি নগদ হয় তাহলে নগদে ক্রয় কথাটা থাকবে, আর নগদের কথাটা বলা না থাকলে সেটা বাকিতে হবে। তার মানে এখানে বকেয়া আছে, বাকি আছে, সেই বাকি 2/3 পরিশোধ করা হয়েছে 23 জানুয়ারি তারিখে। 25 জানুয়ারি তারিখে ব্যবসায়িক খরচ প্রদান করা হলো 5,000 টাকা, এবং 30 তারিখে দেওয়া আছে বাড়ি ভাড়া বাকি 15,000 টাকা। এই হচ্ছে একটা রাজীবের একটা কিছু কর্ম প্রক্রিয়া, ব্যবসায় কিছু কাজকর্ম, জানুয়ারি মাসে কিছু লেনদেন। সেই লেনদেনগুলোকে আমি টেবুলার ছকে, হিসাব সমীকরণে টেবুলার ছকে উপস্থাপন করব। আমি এখানে লিখেছি টেবুলার ছকে উপস্থাপন করো। তার মানে এই লেনদেনগুলোকে আমার টেবুলার ছকে উপস্থাপন করতে হবে। আমি আগে থেকেই ঘরটা করে রেখেছি, তোমরা দেখো একটা টেবুলার ছকে ফলন সম্পদ A = দায় প্লাস মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে টেবুলার ছক।
ওইকে আমরা আরও ভাঙতে পারি। আমি এখন সেই ভাঙায় না গিয়ে আমি আগে অল্প অবস্থায় কীভাবে অঙ্কটা উপস্থাপন করতে পারি সেটা আমি তোমাকে দেখাচ্ছি। এখন সম্পদ, আমি শুধু সম্পদ এখানে আমি নগদ, আসবাবপত্র, অফিস সরঞ্জাম 3টা কলাম করেছি। আমার 3টা কলামের খুব একটা প্রয়োজন, আমি চাইলেও করতে পারি, না চাইলেও করতে পারি। তবুও আমি তোমাদের ক্লিয়ার একটু ভেঙে দেওয়ার জন্য ব্যাপারগুলো আমি ক্লিয়ার করেছি। তুমি সম্পদকে এভাবে ভাগ করতে পারো। আমি এখন 3টা ছক করেছি, মিনস মানে হচ্ছে আমি এখানে প্রশ্নে যা আছে সেটা দেখেই আমি একটু ক্লিয়ার করে নিয়েছি যে আমার সম্পদকে 3টা ভাগে ভাগ করে নিলেই হচ্ছে। আমার আসবাবপত্র, নগদ, সবগুলো একসঙ্গে উপস্থাপন করা যায়। আমি একসঙ্গে না করে একটু ভাগ করে নিয়েছি। ঠিক একইভাবে পাওনাদার, দায়ের ক্ষেত্রে পাওনাদারটা আছে শুধু, আর অন্য দায় নাই, সেজন্য আমি পাওনাদার বা প্রতিহিংসা করতে পারো এভাবে লিখেছি। আর মূলধন, মালিকানা শব্দের মধ্যে মূলধনটা লিখেছি আর মন্তব্য কলামটা করেছি। এটা হচ্ছে টেবুলার ছকের একটা সাধারণ কলাম। তোমরা বইটা পেলে সামনে সেখানে দেখতে পাবে যে টেবুলার ছকে এভাবে উপস্থাপন করা হয়। কী কী বই লাগবে অ্যাকাউন্টিংয়ে সেটা আমি অঙ্ক শেষে তোমাদের লিখে দিব। আগে অঙ্কটা আমরা ক্লিয়ার করে দেব। এখন আসো, প্রথমে জানুয়ারির 1 তারিখে আমার বলা হচ্ছে নগদ 5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে জানুয়ারির 1 তারিখে আমরা যদি অঙ্কটা শুরু করি তাহলে 2019, আমি তোমাদের দেখাই, আমি লিখছি 2019 জানুয়ারি 1। তাহলে আমি সম্পদ দিয়ে শুরু করলাম। সম্পদ আমাকে আসলো, সম্পদ আসলে ডেবিট। আমরা পরবর্তী চ্যাপ্টারে যখন পড়বো এই ডেবিট ক্রেডিট হিসাবগুলো খুব ক্লিয়ার করবো। এখানে আমার ডেবিট ক্রেডিট হিসাবগুলো আমার ওভাবে বিস্তারিত আমি বলতে পারছি না। এটা পরবর্তী চ্যাপ্টার যখন শুরু হবে তখন আমি ক্লিয়ার করে দিব। আমি বা আমরা যারা তোমাদের সামনে আসবো তোমাদেরকে এটা ক্লিয়ার করে দেবো। এটা পরবর্তী চ্যাপ্টারে আছে। হিসাব সমীকরণটা আসলে পুরোটা মিলেই হিসাব সমীকরণ, এগুলো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সম্পর্কিত। তবুও এখানে যেটুকু লেনদেনের সাথে আছে সেটুকুই আমি তোমাদের সামনে হাজির করছি। লেনদেনে আমি দুটো পক্ষ বলেছি, একজন গ্রহণ করবেন, একজন প্রদান করবেন, একজন ডেবিট বা একজন ক্রেডিট। সেই ডেবিট ক্রেডিট হিসাব করেই আমার হিসাব যিনি গ্রহণ করবেন তিনি ডেবিট, যেটা সেটা প্লাস হবে। ঠিক একইভাবে জানুয়ারির 1 তারিখে আমি বলেছি নগদ 5 লক্ষ টাকা এবং 2 লক্ষ টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করবে। তাহলে আমার মূলধনের পরিমাণ দাঁড়ালো 7 লক্ষ টাকা। এটা আমি লিখে দিই, মন্তব্য আমার লিখি, এটা মূলধন। মূলধন সৃষ্টি হয়েছে। মূলধন সৃষ্টি হয়েছে মানে আমি নগদ এবং আসবাবপত্র নিয়ে মূলধন তৈরি করেছি 7 লক্ষ টাকা। এটা জানুয়ারির 1 তারিখে হিসাব। এরপরে জানুয়ারির 3 তারিখে আমি কি বলেছি, জানুয়ারির 1 তারিখের কাজ আমার করা শেষ। জানুয়ারির 3 তারিখে এসে বলা হচ্ছে নগদে পণ্য বিক্রয় করা হলো 1,40,000 টাকা। এবার আসল বিক্রয়ের হিসাব। 1 তারিখে লেনদেন আমি উপস্থাপন করেছি। আমার এখানে 5,000, 2,000, 7,000, এই পাশে সমান 7,000 চলে আসে। এবার জানুয়ারি 3 তারিখে নগদে পণ্য বিক্রয় করা হলো। আমি লিখে ফেলি পণ্য বিক্রয় করেছি, টাকা এসে গেছে। নগদে পণ্য বিক্রয় করলো, তার মানে নগদে টাকা পেয়েছি 1,40,000। 1,40,000 টাকা আমার এখানে বেড়েছে, সাথে সাথে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 1,40,000 টাকা। বিক্রয়, তার মানে বিক্রয় করার সাথে সাথে আমার কি হয়েছে, নগদ বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। এর আগে আমি নগদ আসবাবপত্র নিয়েছি, আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে, আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 3 তারিখে কর্মপ্রক্রিয়া আমার শেষ। এরপরে বলা হচ্ছে অফিস সরঞ্জাম ক্রয়। 10 তারিখে এসে আমার দাঁড়ালো অফিস সরঞ্জাম ক্রয় 1,50,000 টাকা। তাহলে অফিস সরঞ্জাম ক্রয় 1,50,000 টাকার মধ্যে এখানে দেখো নগদ কথাটা নেয়, তার মানে এটা বকেয়া ক্রয় করা হয়েছে। বাকিতে ক্রয় করা হয়েছে যেহেতু আমার সম্পত্তিও বৃদ্ধি পেয়েছে, সাথে সাথে বাকি যেহেতু সেহেতু দায় বৃদ্ধি পেয়েছে। তাহলে আমি
জানুয়ারি 10 তারিখে লিখি আমার অফিস সরঞ্জাম ক্রয়, ওই কলামে লিখি 1,50,000, সাথে সাথে যেহেতু বাকিতে সেহেতু 1,50,000 অফিস সরঞ্জাম ক্রয়। আমার জানুয়ারি 10 তারিখের কর্মপ্রক্রিয়া শেষ। এরপরে আছে পণ্য ক্রয় 80,000 টাকা, তার মানে এটাও বাকিতে ক্রয়। অফিস সরঞ্জাম সম্পত্তি, কিন্তু পণ্য ক্রয়ে সম্পত্তি নয়, এটা মালিকানা সত্ত্ব এবং পাওনাদার এই দুটোতে সংশ্লিষ্ট। ঠিক দেখো, জানুয়ারি 15 তারিখে এসে আমার 80,000 টাকার পণ্য ক্রয়, নগদে ক্রয় করিনি, এটা বাকিতে ক্রয় করেছি, সেজন্য 80,000 টাকা আমার দায় সৃষ্টি হয়েছে। সাথে সাথে পণ্য যেহেতু ক্রয় করা হয়েছে, আমার মালিকানা সত্ত্বের সাথে সাথে হ্রাস পাবে। আমি কিছু কিছু লেনদেন আছে একই সঙ্গে সম্পত্তি বৃদ্ধি এবং সম্পত্তি হ্রাস ঘটে, আবার কিছু কিছু লেনদেন আছে একই সঙ্গে দায় বৃদ্ধি, দায় হ্রাস ঘটে, বা দায় বৃদ্ধি, মালিকানা সত্ত্ব হ্রাস ঘটে। তার মানে আমার এক পোর্শনে বৃদ্ধির সাথে সাথে 10 টাকা বাড়ে, আবার 10 টাকা যদি কমে যায় তাহলে তো আমার রেজাল্ট জিরোই থাকে, একই থাকে। ঠিক একইভাবে এখানে পণ্য ক্রয় যখন করেছে 80,000 টাকা বাকিতে, তখন পরিশোধ করা হয় না, সেহেতু মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, যেহেতু বকেয়া। এবং ঠিক একইভাবে আমার দায় বৃদ্ধি পেয়েছে 80,000 টাকা, তাহলে একটা হ্রাস একটা বৃদ্ধি সমান চলে আসলো। এই লেনদেনটাও সমতা বিধান করব। আমি এখানে লিখে দিই ক্রয়। এরপরে আসে জানুয়ারি 18 তারিখের হিসাব। এখানে বলা হচ্ছে কমিশন পাওয়া গেল 10,000 টাকা। তাহলে কমিশন যদি পাই, কমিশন হিসাবে আমার টাকা বাড়বে নগদে, তাহলে আমি নগদে লিখলাম 10,000, এবং যেহেতু এটা কমিশন সেহেতু এটা মালিকানা সত্ত্ব বৃদ্ধি ঘটাবে। নগদ বেড়ে গেছে, আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কমিশন, কমিশনের জন্য নগদে 10,000 টাকা পেয়েছি, 10,000 নগদ লিখলাম এবং মালিকানা সত্ত্বে 10,000 টাকা লিখলাম, তাহলে আমার কমিশন বৃদ্ধি পেয়েছে। ঠিক একইভাবে 23 তারিখে আসো। 23 তারিখে বলা হচ্ছে জানুয়ারি 10 তারিখে দেনার 2/3 পরিশোধ করা হলো। তাহলে জানুয়ারি 10 তারিখে আমার বকেয়া ছিল 1,50,000 টাকা, এই যে 1,50,000 টাকা, এটার 2/3 পরিশোধ করা হয়েছে। তাহলে আমরা 2/3 পরিশোধ করা হলে আমার টাকাটা চলে যাবে জানুয়ারি 23। আমার তো 1,50,000 টাকার সম্পত্তি পেয়েছি, তার মধ্যে থেকে 2/3 হলে 1 লক্ষ টাকার হিসাব আমাকে মাইনাস করতে হবে, কারণ 1 লক্ষ টাকা আমি দিয়ে ফেলেছি। আমি যখন মাইনাস করছি তখন সেটাকে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে যেমন এখানে 80,000 টাকা মাইনাস করেছি মালিকানা সত্ত্ব থেকে পণ্য ক্রয়ের ক্ষেত্রে, এটা আমার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখিয়েছি। আর 1,50,000 টাকা আমি সরঞ্জাম, অফিস সরঞ্জাম কিনেছি, সেটা টাকা দেওয়া হয় না, সেই টাকা এই 1,50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা আমাকে মাইনাস করে ফেলতে হচ্ছে। এটাকে 3 ভাগ করে 2 ভাগ হলো 1 লক্ষ টাকা, 2/3 মানে 1 লক্ষ টাকা। তাহলে নগদে 1 লক্ষ টাকা চলে গেল, দায়ও আমার সাথে সাথে 1 লক্ষ টাকা হ্রাস পেল। তারপরে আসো 25 তারিখ, ব্যবসায়িক খরচ প্রদান করা হলো 5,000 টাকা, এটা আমার খরচ হয়েছে। তাহলে 25 তারিখে আমার নগদ টাকাও চলে যাবে। আমি জানুয়ারি 25 তারিখ লিখি, নগদ চলে গেল 5,000 টাকা। নগদ যেহেতু ব্যবসায়িক খরচ, এদিকে আমার মালিকানা সত্ত্বের টাকাটা হ্রাস পাবে। নগদ টাকাও হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, কারণ আমার মালিকানা সত্ত্ব আর ব্যবসা দুটো আলাদা জিনিস। তো মালিক যখন টাকা দেয় মালিকের হ্রাস পায়, ব্যবসায় যোগান হয়, ব্যবসায় হ্রাস পেলে মালিকের হ্রাস পাবে, ব্যবসায় বৃদ্ধি হলে মালিকের বৃদ্ধি হবে। এটা এভাবে হিসাব সমীকরণ বা লেনদেনগুলো চলে। তো এখানে আমার যখন 25 তারিখে আমি ব্যবসায়িক খরচ প্রদান করেছি, আমার নগদ টাকা কমে যাওয়া মানে আমার থেকে টাকা চলে যাওয়া, ব্যবসা থেকে টাকা চলে যাওয়া। তো ব্যবসা থেকে 5,000 চলে যাওয়া মানে মালিকানা সত্ত্ব থেকেও 5,000 টাকা চলে যাওয়া।
জানুয়ারি 30 তারিখে বলা হচ্ছে বাড়ি ভাড়া প্রাপ্তি 15,000 টাকা। তার মানে আমি আবার টাকা পেয়েছি। আমি যদি টাকা পেয়ে থাকি তাহলে আমার আবার নগদ টাকা বৃদ্ধি পাবে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে নগদ টাকা আমার বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা। লিখে মন্তব্যের কলামে ভাড়া প্রাপ্তি। এই হচ্ছে আমার সম্পদের লেনদেনগুলোর উপস্থাপন, গাণিতিক উপস্থাপন। আমি আবার বলছি, আমার গাণিতিক উপস্থাপন আমি বলেছি a সমান 1 প্লাস ওই হবে। এ যদি 10 টাকা হয় 1 প্লাস ও মিলে 10 টাকাই হতে হবে। সেটা 9 টাকা হলেও চলবে না, 11 টাকা হলেও চলবে না। যদি হয় তাহলে বুঝতে হবে যে তোমার লেনদেন হয়নি, লেনদেনটা ঠিক নয়। তাহলে লেনদেনটার প্রমাণ কিন্তু আমরা হিসাব সমীকরণের মাধ্যমেই পেয়ে যাই। তাহলে আমি আবার বলছি, প্রশ্নটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, আমি আবার ক্লিয়ার করছি ব্যাপারটা। সেটা হচ্ছে 5 লক্ষ টাকা নগদ, 2 লক্ষ টাকা আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করেছে। আমার এ বৃদ্ধি পেয়েছে 7 লক্ষ টাকা, মূলধন বৃদ্ধি পেয়েছে 7 লক্ষ টাকা। 13 তারিখে এসে 3 তারিখে এসে 1,40,000 টাকা বিক্রয় করে নগদ 1,40,000 টাকা বৃদ্ধি পেল, মূলধন বৃদ্ধি পেল 1,40,000 টাকা, যেহেতু নগদ বৃদ্ধি পেয়ে গেছে। 10 তারিখে এসে আমি অফিস সরঞ্জাম সম্পত্তি 1,50,000 টাকা কিনেছি বাকিতে, আমার দায় বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেয়েছে। 15 তারিখে এসে আমি পণ্য ক্রয় করেছি 80,000 টাকা, আমার 80,000 টাকা বাকিতে পণ্য ক্রয়, দায়ও বৃদ্ধি পেয়েছে, আবার একটু মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। এটা পণ্য ক্রয়, সেজন্য মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। তারপরে 18 তারিখে এসে আমি 10,000 টাকা কমিশন পেয়েছি, সেই কমিশন আমার নগদে বৃদ্ধি পেয়েছে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 23 তারিখে এসে আমি 10 তারিখের 1 লক্ষ টাকা শোধ করেছি, নগদ টাকা হ্রাস পেয়েছে, দায়ও হ্রাস পেয়েছে 1 লক্ষ টাকা। 25 তারিখে এসে আমি ব্যবসায়িক খরচ দিয়েছি 5,000 টাকা, নগদ টাকা হ্রাস পেয়েছে, মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে। এবং জানুয়ারি 30 তারিখে এসে 15,000 টাকা বাড়ি ভাড়া পেয়েছি, নগদ টাকা 15,000 বৃদ্ধি পেয়েছে, সেই সাথে আমার মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে 15,000 টাকা। এই হচ্ছে প্রত্যেকটা লেনদেন সমানভাবে হিসাবভুক্ত হতে হবে। যদি সমানভাবে না হয় তাহলে সেটা লেনদেন হবে না। তাহলে এখন আসো এটা যে সমান হয়েছে কি হয়নি আমরা তা প্রমাণ করি। আমরা জানি a = n প্লাস ওই। তাহলে এর কোশ্চেনে আমার দেখো আসে কত সম্পদ, 5 লক্ষ, 6 লক্ষ 50, 6 লক্ষ 50 থেকে 1 লক্ষ 50, 60, 6 লক্ষ 65,000 থেকে 1 লক্ষ 5,000 বাদ দিলে আমার এখানে থেকে 5 লক্ষ 60,000। চল্লিশ, 50, 60, 65, 5 গেলে 60, 6 লক্ষ 5 লক্ষ 60,000। আসবাবপত্রে আমার থাকছে 2 লক্ষ। অফিস সরঞ্জামে আমার থাকছে 1,50,000 সমান পাওনাদারে আমার থাকছে 1,50,000, 80,000, 1 লক্ষ, 2 লক্ষ 30,000 থেকে 1 লক্ষ চলে গেলে আমার থাকছে 1,30,000। এবং এখানে 7 লক্ষ, 8 লক্ষ 40, 50, 60, 65, 8 লক্ষ 65,000 থেকে 5,000 চলে গেলে 8 লক্ষ 60,000, 80,000 এটা চলে যাওয়া বলছি ব্রেকেট মানি মাইনাস ফিগার। আর 80,000 চলে গেলে আমার থাকছে 7 লক্ষ 80,000। এখন আসো আমরা বলছি a = n প্লাস ওই। আমি এখানটায় লিখছি, তাহলে তোমরা ক্লিয়ার পাবা। আমরা বলছি a = n প্লাস
ও ই। তাহলে এতে আমার টাকার পরিমাণ কত আছে? 5,60,000 প্লাস 2 লক্ষ প্লাস 1,50,000। এটা হচ্ছে আমার এ সমান এ। আর এল প্লাস ও ই হচ্ছে 1,30,000 প্লাস 7,80,000। পাঁচ লক্ষ 60,000, 2 লক্ষ, 1,50,000, 5, 6, 7, 8, 9, 9,10,000 সমান 1,30,000, 7, 8 লক্ষ, 9,10,000। তাহলে সমান হলো 9,10,000 সমান 9,10,000, যেটাকে আমি এভাবেও বলতে পারি এটার ভ্যালু 9,10,000, 9,10,000। আমরা প্রমাণ করেছি। আমরা এ সমান জানি 5 লক্ষ এত, এল প্লাস ও ই জানি এত। তো এ সমান আসে ভ্যালু 9,10,000, এল প্লাস ও ই সমান আসে 9,10,000। তাহলে এতক্ষণ আমরা যে লেনদেনগুলো করেছি সেগুলো পারফেক্ট ছিল, কারণ এই লেনদেনগুলোর কারণে এ ইকুয়াল টু এল প্লাস ও ই এই সমীকরণটা আমরা প্রমাণ করতে পেরেছি। এটা প্রুফ, এটা প্রমাণিত। এভাবে আমরা যখন প্রত্যেকটা লেনদেনকে আমরা যদি সমীকরণে বসিয়ে দিই, টেবুলার ছকে বসাই এবং আমাকে যদি এ ইকুয়াল টু এল প্লাস ও ই প্রমাণটা আমি সমান করতে পারি, তাহলে আমি বুঝবো যে আমার লেনদেনটা পারফেক্ট হয়েছে। দ্যাট মিনস আমার অঙ্কটায় যে লেনদেনগুলো দেওয়া হবে সেগুলো আমি ঠিকমতো উপস্থাপন করতে পেরেছি। আমার কোথাও ভুল হলে হিসাবে গরমিল চলে আসবে, আমি ওই এ ইকুয়াল টু এল প্লাস ও ই আমি বসাতে পারবো না বা সমান হবে না। এটাই হচ্ছে লেনদেনগুলোর গাণিতিক উপস্থাপন। আমরা এটা আরও ডিটেলস, আরও অনেক বড়, আরও অনেক লেনদেন নিয়ে আমরা অঙ্কটা করবো। আমাদের বই আছে, বই থেকে আমরা অঙ্কগুলো করবো, বোঝার চেষ্টা করবো। এভাবে আমরা হিসাব সমীকরণটা উপস্থাপন করেছি। আমরা এই অঙ্কগুলো আরও করবো। আমরা প্রাথমিক পর্যায়ে আলোচনা করছি, আমরা সেকেন্ড পার্টে আলোচনা করলে সেখানে হিসাব সম্বন্ধে জানবো। সেই হিসাবগুলো নিয়ে আবার আরও ডিটেলস বুঝবো যে আমার হিসাব সমীকরণে কীভাবে উপস্থাপন করতে হয় লেনদেনগুলো, আরও ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। প্রথম একটু অন্যরকম মনে হলেও অতটা কঠিন নয় যদি তোমাদের সামনে বই থাকে আর তোমরা যদি একটু কাগজ কলম ব্যবহার করো। আশা করি তোমরা তাই করছো, বাসায় বসে বসে কাগজ কলম নিয়েছো, কাগজ কলম ব্যবহার করছো। কারণ অঙ্ক কাগজ কলম ছাড়া হবে না, অঙ্ক দেখে হবে না, অঙ্ক হাতে কলমে না করলে কোনোদিন অঙ্ক শেখা হবে না। আমার যেহেতু অঙ্কের বিষয়, আমাকে এই কাজটুকু অবশ্যই করতে হবে। আশা করি তোমরা সেই কাজটুকু করবে। এই হচ্ছে আজকের দিনে আমার তোমাদের কাছে কিছু উপস্থাপন। আজকে আর বেশি কিছু লাগাবো না, বেশি কিছু করবো না। লাস্টে আমি তোমাদেরকে বলছি, আমরা হিসাব বিজ্ঞান বইটা আমরা কিনবো। হিসাব বিজ্ঞান বইটা আমাদের কেনার সময় আমাদের দুটো প্রকাশনীর কথা আমি বলি। আমরা আমাদের কলেজে সৈকত পাবলিকেশনের বইটা ফলো করি এবং পদ্মা পাবলিকেশনের বইটাও আছে, আবির পাবলিকেশনের বই আছে। তোমরা যে কোনো পাবলিকেশন থেকেই নিতে পারো। আমরা এমনি কলেজে সৈকত পাবলিকেশনের বইটা ব্যবহার করি, তবে পদ্মা পাবলিকেশন, আবির পাবলিকেশন, রয়্যাল পাবলিকেশন, তারপর নতুন করে আরেকটা এসছে, আমি এটা এখনও পাইনি, বইটা পেলে তোমাদের জানাবো। ওই বইটারও তোমরা দেখতে পারো। তরি পাবলিকেশন না কি এরকম একটা কি নাম, আমি পেলে তোমাদের জানাবো। তবে আমরা সৈকত পাবলিকেশনের বইটা ব্যবহার করি, পদ্মা পাবলিকেশনের বইটাও তোমরা নিতে পারো, রিয়েলের বইটাও নিতে পারো। তারপর আবির পাবলিকেশন, ভ্যারাইটিস বই আছে। যে বইটাকে তুমি তোমার জন্য ইজি মনে করো, সোজা মনে করো, সেই বইটাই তোমরা নিবা, এই বইগুলো নিবা। যেহেতু আমাদের টেক্সট বুক কোনোটা আমাদের সেভাবে বলে দেয় নাই, এগুলো প্রত্যেকটা এনসিটিভি করতে নির্দেশিত বই। তোমরা বইগুলো কালেকশন করতে পারো, যে কোনো বইটা তুমি তোমার জন্য উপযোগী মনে করো সেটা কালেকশন করে নেবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থাকো। আগামী দিন ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।